আমি অনেক আগে থেকে কইতেছিলাম যে বিএনপি ভারতীয় স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে। আজ আমি সেই আত্মসমর্পণ করার টাইমলাইন আর ঘটনাগুলা প্রমাণ সহ দেখাবো। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আমার কথাগুলো সত্য কিনা। এই আলাপ শুরু করতে হলে আমাদের প্রথমে ফিরে যেতে হবে 2025 সালের অক্টোবর মাসে। তখনও নির্বাচনের 4 মাস বাকি। তারেক রহমান মিডিয়া সাক্ষাৎকার দিতেছেন 17 বছরের মধ্যে প্রথমবার বিবিসি বাংলার সাথে। সেই সাক্ষাৎকারে তারেক রহমান 3টা কথা কইছিলেন। প্রথম কথা, বাংলাদেশ সবার আগে, আমি আমার দেশের মানুষের স্বার্থ সবার উপরে রাখবো। ইংরেজিত কইছিলেন বাংলাদেশ কামস ফার্স্ট। ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে। দ্বিতীয় কথা, উনি কইছিলেন অবশ্যই আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই, অবশ্যই আমি আর একটা ফেলানিকে কাটা তারে ঝুলতে দেখতে চাই না। এই কথাটা শুনে আমার গায়ে কাটা দিছিল। ফেলানির নাম, যে ফেলানি হয়ে গেছে বাংলাদেশে ভারতের সীমান্ত অত্যাচারের প্রতীক, সেই ফেলানির নাম তারেক রহমান উচ্চারণ করলেন, বললেন আর না। তৃতীয় কথা, ভারত যদি একজন স্বৈর শাসককে আশ্রয় দিতে চায় এবং বাংলাদেশের মানুষের কাছে অপ্রিয় হইতে চায়, সেটা তাদের পছন্দ। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, আমাকে আমার জনগণের পাশে দাঁড়াইতে হবে। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, এটা সে বলছে। আমরা পরে দেখব সেই দূরত্বটা কেমন রক্ষা হইতেছে, সে কিভাবে জনগণের পাশে দাঁড়াইছে তারেক রহমান। এই কথাগুলো শুধু তারেক রহমান বলেনি, বিএনপি পুরা লিডারশিপ র্যাঙ্ক অ্যান্ড ফাইল একই সুরে কথা বলছে। এটাই ছিল তাদের ন্যারেটিভ। আমি আপনাদের দলিল দেখাই। 2024 জানুয়ারি মাস যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেলেন বাংলাদেশের বিজেপি সদস্য মোহাম্মদ রাইসুদ্দিন। 6 দিন পরে লালমনিরহাটে পাটগ্রামে আবার গুলি, আবার মৃত্যু। এইবার নিহত হইলেন রফিউল ইসলাম তুকলু। তো রিজভি ভাই কেসি গেটের ভিতরে বসে স্লোগান দেওয়া সবাই মাঝে মাঝে প্রেস কনফারেন্সও করতেন। উনি কইলেন বিএসএফ বাংলাদেশিদের পাখি শিকার করার মতো গুলি করে মারে, আন্তর্জাতিক আইনে এটা গুরুতর অপরাধ। ঠিক একই সময় বিএনপি স্ট্যান্ডিং কমিটি বিবৃতি দিল, এই যে এটা এখনো পাবেন ওয়েবসাইটে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলায় হয় দিল্লির সাথে শেখ হাসিনার আজ্ঞাবহ স্থায়ী রাজনৈতিক বোঝাপড়ার ফলাফল বিএসএফ এর গুলিতে বাংলাদেশের সীমান্ত হত্যার বিষয়ে নীরব থাকা। বিএসএফ বাংলাদেশের সীমান্তকে রক্তের খেলায় পরিণত করছে। এটা বাংলাদেশের জনগণকে হাঁটু গেড়ে রাখার আধিপত্যের বার্তা। ঠিক 2 মাস পরে 2024 সালের মার্চ মাসে নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেলেন আলামিন। একই রাতে লালমনিরহাটের আদিতমারি সীমান্তে গুলি খেয়ে আহত হয় লিটন মিয়া, তাকে বিএসএফ তুলে নিয়ে গেল। পরে ভারতীয় হাসপাতালে তার মৃত্যু হইল। মির্জা ফখরুল বিবৃতি দিল, দামি সরকার আর মন্ত্রীরা চুপ করে আছে। একজন বাংলাদেশিকে গুলি করে মারার পর আর একজনকে তুলে নিয়ে যাওয়ার পরেও তারা একটা কথাও বলেনি। প্রতিবাদের কথা তো দূরে থাক, এই দামি সরকারের আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের নাগরিকদের জীবন অনিরাপদ। ক্ষমতা টিকায় রাখতে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দুর্বল করতেও দ্বিধা করে না। এটা মনে রাখবেন, সীমান্ত হত্যায় হাসিনা প্রতিবাদ করেনি জন্যে সে বলতেছে ক্ষমতা টিকায় রাখতে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করতে দ্বিধা করে না। আমরা দেখব বিএনপি ক্ষমতায় আসার পরে কি করছে। দামি সরকার, আজ্ঞাবহ পররাষ্ট্রনীতি, খুব বড় বড় কথা, সার্বভৌমত্ব বিসর্জন। 6 এপ্রিল 2026 পাটগ্রাম ধবলসুতি সীমান্ত বিএসএফ এর গুলিতে আহত হয়েছে মিজান হোসেন, 18 বছর বয়স। পরদিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি রওনা হইল। 8 এপ্রিল 2026 একই পাটগ্রাম ধাবলগুড়ি সীমান্ত বিএসএফ এর গুলিতে নিহত হইল আলী হোসেন, 49 বছর বয়স, কৃষক, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিএসএফ মৃতদেহ নিয়ে গেল। একই উপজেলায় আবার সীমান্ত হত্যা। 2024 কইছে, আবার দেখেন কি কইছে, সরকার আর তার মন্ত্রীরা চুপ। একজন বাংলাদেশিকে গুলি করে মারার পরও একটা কথা বলেনি, এই সরকারের আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশিদের জীবন অনিরাপদ। একই বাস্তবতা 2026, একই বিএসএফ, একই মৃত্যু, একই নীরবতা। শুধু ফখরুলের পথ বদলাইছে। তাহলে দামি সরকার কে রে ভালচুন? কি এখন মুখটা বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন সীমান্ত হত্যা নিয়ে? বাড়ি কোথায় গোপালী? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? হ্যাঁ দেখিছেন, খালেদা জিয়াও একই কথা বলে। শুধু তাই না, হাসিনা পড়ার পরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি কি বোম্বাস্টিক কথা কইছিল সেটা দেখি। নির্বাচনের ঠিক 2 মাস আগে ফখরুল ইসলাম বিবৃতিতে বলল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্ট অনুযায়ী বিএসএফ এর গুলিতে 69টা আক্রমণে 24 জন বাংলাদেশি নিহত হয়েছে, 38 জন আহত হয়েছে, 60 জন আটক হয়েছে। বিএসএফ জোর করে 3399 জনকে বাংলাদেশে পুশিন করেছে। আর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরের কাছে 108 জন বাংলাদেশি জেলেকে আটক করছে, 3399 জনকে পুশিন করেছে। বিএনপি কইছিল
৩,৩৯৯ জন মানে একটা ছোটখাটো গ্রামের পুরো জনসংখ্যা জোর করে ঠেলে দিছে বাংলাদেশে। এই হলো বিএনপির অভিযোগ ভারতের বিরুদ্ধে নির্বাচনের আগে। কারণ তখন তাদেরকে দেখাইতে হবে আমরা ভারতের বিরুদ্ধে স্ট্রং ম্যান, আমরা বিপ্লব করব ভারতের বিরুদ্ধে। এরপরে হলো ৬ ফেব্রুয়ারি ২০২৬, ভোটের ৬ দিন আগে বিএনপি তাদের ৫১ দফা ইশতেহার প্রকাশ করলো। ইশতেহারের মূল স্লোগান হইতেছে সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটা এবি পার্টির কাছ থেকে চুরি করেছে। এবি পার্টি দেখেন তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে এই স্লোগান বারবার ব্যবহার করছে। বিএনপি সামনে এই স্লোগান মেরে দিচ্ছে। এটা স্লোগানের লোভ সামাল দিতে পারে না, জনগণের সম্পদ, রাষ্ট্রের বিপুল সম্পদের লোভ কেমনে সামলাইবে? আর একটা রাজনৈতিক স্লোগান তৈরি করতে পারে না, এতটাই দেউলিয়া ওরা। কয়েক ছবি দেখান, ইরিটেশে তারিখগুলো দেখায়েন। হ্যাঁ দেখেছেন কার স্লোগান কে মারিছে, ধুলায় অন্ধকার। আর একটা স্লোগান ছিল ফ্রেন্ডস ইয়েস মাস্টার্স নো, বন্ধু চাই প্রভু না। ইস্তারে কি ছিল? সীমান্তে গুলিবর্ষণ বন্ধ করতে কঠোরতম অবস্থান, হাসিনা আমলের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তির পূর্ণ পর্যালোচনা, তিস্তার পানি, ফারাক্কা চুক্তি, এই সমস্ত বালসাল মেলা কিছু বলছিল। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালে ফেব্রুয়ারি পুরো ২ বছর ধরে বিএনপির একটাই কণ্ঠস্বর, একটাই প্রতিশ্রুতি, একটাই অবস্থান। আমার সাথে তারেক রহমান নিজে বিএনপি ভারতীয় পণ্য বয়কট মুভমেন্ট করতেছে, আমরা একসাথে প্ল্যানিং করতেছি, এক্সিকিউট করতেছি। আর এই খলিলুর রহমান আমাদের সেই ভারতীয় পণ্য বয়কট মুভমেন্টের ন্যারেটিভ তৈরি করতে হেল্প করতেছেন। এই ছিল চুক্তি জনগণের সাথে ভোটের আগে। এখন প্রশ্ন, ক্ষমতা এসে এই চুক্তি কি ছুঁড়ে ফেলছে বিএনপি? আসেন এক এক করে দেখি। প্রথমে আদানি। ২০২৫ সালের জানুয়ারি মাসে ফখরুল সাহেব বলছিলেন ক্ষমতা আসলে আমরা গত ১৫ বছরের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি পর্যালোচনা করব। ওই দিন ফখরুলের পাশে বসেছিল ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা রিপোর্ট উপস্থাপন করছিলেন উনি। সেই রিপোর্টের নাম ছিল বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতি। টুকু সাহেব সেদিন স্পষ্ট করে বলছিলেন এই চুক্তিগুলো ক্লোজ টেন্ডার করা হয়েছে, আইনি প্রক্রিয়াকে পাশ কাটায় ক্ষমতাসীন দলের পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য। ক্লোজ টেন্ডার মানে অবৈধ প্রক্রিয়া, ক্ষমতা আসলে পর্যালোচনা করা হবে, বাতিল করা হবে, এটাই ছিল প্রতিশ্রুতি। নিজেরাই বলছে, আমরা বলি নাই। সে একই ইকবাল হাসান মাহমুদ টুকু শপথের দিন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলেন, স্যার আদানি চুক্তি কি বাতিল হবে? মন্ত্রী কি উত্তর দিলেন ইংরেজি, আই নিড টু ডু হোমওয়ার্ক, উই নিড টু ডু লটস অফ ব্রেনস্টর্মিং। আমাকে হোমওয়ার্ক করা লাগবে, প্রচুর ব্রেনস্টর্মিং করতে হবে, মানে মগজের ঝড় তোলা লাগবে। এই জন্য সুপুরে এদের এত পছন্দ। হ্যাঁ দেখেন, বুঝলাম না। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। দেখেছেন ঝড় তুলতে পারে চুপ্পু, সেই জন্য ওকে এত পছন্দ। টুকু ভাই আপনার হোমওয়ার্ক লাগবে কেন? 14 মাস আগে কি হোমওয়ার্ক করেছিলেন? ক্লোজ টেন্ডার আইনি প্রক্রিয়া ভেঙে করা হয়েছে, এটা আপনি কইছিলেন। পছন্দের লোককে সুবিধা দেওয়া হয়েছে, আপনি কইছিলেন। এই তথ্য আপনার হাতে তখন ছিল। সেই তথ্য এখন 14 মাসে গায়েব হয়ে গেল? নাকি তথ্য বিরোধী দলে থাকার জন্য ছিল, মন্ত্রী হওয়ার পরে আর দরকার নাই? নাকি তখন হুদাই করছিলেন বালসাল, মানুষজনকে ভাত তাপ্পা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য? এরপরে ব্লুমবার্গ একটা রিপোর্ট প্রকাশ করলো, এখানে লেখা হইলো বিএনপি সরকার আদানি চুক্তি বাতিল করবে না, বিএনপি সরকার আদানি চুক্তি নেগোশিয়েট করবে, দাম নিয়ে দর কষাকষি হবে, চুক্তি থাকবে। বাহ, সব বরাবর হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, বুঝেছাও? বাতিলের প্রতিশ্রুতি ছিল, হইলো রিনেগোসিয়েশন, দেখাইলো মুরগি, খাওয়াইলো ডাল। এই হইতেছে বিএনপি। তো এই রিনেগোসিয়েশন কি হঠাৎ 16 ফেব্রুয়ারি পরে হয়েছে? হয়নি। এই সিদ্ধান্তের প্রস্তুতি অনেক আগে থেকেই চলতেছিল, এবং সে প্রস্তুতির একটা মুখ ছিল, একটা নাম ছিল শামা ওবায়েদ। ২০২৪ সেপ্টেম্বরে প্রণয় ভার্মার সাথে বিএনপির যে প্রতিনিধি দল বৈঠক করছিল, সেখানে 4 জন ছিল। তার একজন ছিল শামা ওবায়েদ। কে কে করছিল? ফখরুল, সালাউদ্দিন, নিতাই রায়চৌধুরী এবং শামা ওবায়েদ। এবার বুঝেছেন তো নিতাই রায়চৌধুরী কোন কোটায় সংস্কৃতি মন্ত্রী হয়েছে? ইন্ডিয়া তার ন্যারেটিভ বাংলাদেশে পুশ করে আর্ট কালচার দিয়ে, সেই ফ্রন্টে কেন নিতাই রায়চৌধুরী? বুঝেছেন তো? যাই হোক, শামা ওবায়েদের প্রসঙ্গ আছে। নিতাই রায়চৌধুরী সবসময় ইন্ডিয়ার সাথে মিটিং এ থাকে, আমি পরে আবার দেখাবো। শামা ওবায়েদ কে? বিএনপির সেক্রেটারি জেনারেল ছিল প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কন্যা। এবং গুরুত্বপূর্ণ তথ্য হইতেছে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত শামা ওবায়েদ ছিল আমেরিকান নাগরিক, 2টা পাসপোর্ট। বছরের পর বছর এই শামা ওবায়েদ জানুয়ারি ২০২৫ একটা সাক্ষাৎকার দিচ্ছেন। কাকে? এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ভারতীয় সংবাদ সংস্থা, বিজেপির মাউথপিস, দিল্লি ভিত্তিক। এএনআই তাকে আদানি নিয়ে প্রশ্ন করলো, কি উত্তর দিলেন? নিজের কথায় পড়ে শোনায়, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। এটা বাংলা হইতেছে, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, শিল্পায়নের জন্য ক্লিন এনার্জি দরকার। আদানি গ্রুপ আগে এসে জ্বালানি প্রকল্পে যে বিনিয়োগে আগ্রহ দেখাইতেছে, এটা একটা পজিটিভ ব্যাপার। হ্যাঁ, বিএনপির নেতা ভারতীয় সংবাদ সংস্থাকে কইতেছে পজিটিভ আদানির বিষয়টা। নির্বাচনের 1 বছর আগে ইশতেহারে লেখা হলো হাসিনা আমলের বিদ্যুৎ জ্বালানি চুক্তির পর্যালোচনা করা হবে। স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বলছিলেন ক্লোজ টেন্ডার অবৈধ, বাতিল হবে, ফ্রেন্ডস ইয়েস মাস্টার্স নো। একদিকে দলের আনুষ্ঠানিক অবস্থান, অন্যদিকে দলের আর একজন
নেতা ভারতীয় মিডিয়াকে দিতেছে আদানির জন্য পজিটিভ সার্টিফিকেট। দুইটা অবস্থান একসাথে চলতেছিল, সামনে বাতিলের বক্তৃতা, পিছনে আদানিকে সবুজ সংকেত। এভাবেই চলে দুই দিকে, বিএনপির দুই দিকে, সামনে এক জিনিস, গোয়াতার এক জিনিস। বিএনপি এই শামা আবেদের বাবা কে ছিলেন জানেন? কে এম ওবায়দুর রহমান। ওনারা না চিনলে শামা আবেদের সিলসিলা বোঝা যাবে না। কে এম ওবায়দুর রহমান কে ছিলেন আসেন সেটা দেখি। কে এম ওবায়দুর রহমান প্রথম উল্লেখযোগ্য আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতা, যে বিএনপির মহাসচিব হয়েছিলেন। এই ফজা পাগলা প্রথম বিএনপি না, আর এই হাবিবুর রহমান হাবিব প্রথম বিএনপি না, ছাত্রলীগ থেকে। 1970-এর নির্বাচনে এমপি হয়েছিল, মুজিবুর আমলে প্রতিমন্ত্রী ছিল তার বাপ, বাকশালের নেতা, খন্দকার মোস্তাকের মন্ত্রী, আবার বিএনপির ভাঙ্গা আলাদা বিএনপি করেছিল 1988 সালে। এটা হয়তো অনেকে জানে না, কিন্তু মাথায় রেখেন এই শামা ওবায়দের পরিবারে আওয়ামী সিলসিলার উত্তরাধিকার আছে। এবার আসি সীমান্ত হত্যার প্রশ্নে। শপথের মতো 12 দিন পরে প্রণয় ভার্মা সচিবালয়ে আসলে, মানে শিলং সালাউদ্দিনের দপ্তরে সালাউদ্দিন সাহেবের সাথে দেখা করতে। বৈঠক হইল ঘন্টাখানিক। বৈঠকের পর সালাউদ্দিন সাহেব বললেন, আমরা সীমান্তে কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। ভারতীয় পক্ষ এই বিষয়ে আন্তরিক বলে জানিয়েছেন। আরে মরে যাই, কত আন্তরিক। বেশ কিছু অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা প্রতিবেশী ভারতের সাথে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। 16 মাস আগে এই লোকই কইছিল ব্লাড স্পোর্ট, মানে ওই যে স্থায়ী কমিটির মেম্বাররা যে বিবৃতি দিছে, রক্তের হোলি খেলা বলছিল এই লোক। দিল্লির নৃশংসতার অভিযোগ করছিল এই লোক, এই শিলং সালাউদ্দিন। কিভাবে সে কথা ঘুরায়, জাতিসংঘে যাওয়ার দাবি করছিল। এখন একই ব্যক্তি বলতেছে ভারতীয় পক্ষ আন্তরিক, আলোচনায় সমাধান হবে। হাসিনাও তো একই কথা কইতো, পারস্পরিক সম্মান আর মর্যাদা, জাতিসংঘের নাম নাই, ব্লাড স্পোর্টস এর উল্লেখ নাই, রক্তের হোলি খেলার উল্লেখ নাই, দিল্লির নৃশংসতার কথা নাই। 16 মাসের মধ্যে ভারত কি হঠাৎ ভালো হয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ বদলে গেছে? বিএসএফ কি হঠাৎ ফুল নিয়ে সীমান্তে দাঁড়াইছে? পাখি শিকারের বদলে কি তারা শান্তির পায়রা উড়ানো শুরু করছে? কিছুই বদলায়নি, বদলাইছে শুধু পদ। বিরোধী দলে থাকার সময় যে ভাষা ছিল, ক্ষমতায় আসার সাথে সাথে সে ভাষাটা উধাও হয়ে গেছে। কেন হয়েছে সেটা তো আমরা দেখতেছি। কারণ হইতেছে ঘুটু, ইন্ডিয়ার সাথে ঘুটু। এইবার আসেন, খলিলুর রহমান নায়ের গেছিল না কয়েকদিন আগে ইন্ডিয়ায়। সেখানে কি হয়েছিল? 18 এপ্রিল 2026 দিল্লি গেল, নায়ের গেল, বিএনপির মন্ত্রীরা 3 দিনের সফরে। এইটা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের প্রথম ভারত সফর, বাংলাদেশ সরকারের সরকারি সফর। সফরকালে একটা চিঠি হস্তান্তর করলেন। চিঠিতে তারেক রহমান নিজে স্বাক্ষর করছে। চিঠিতে তিনি নিজেকে কি হিসেবে লিখছেন? দুই পরিচয় একসাথে, চেয়ারম্যান অব বিএনপি, প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ। দলের চেয়ারম্যান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাই তো? এই চিঠিতে প্রাপককে ভারতের ক্ষমতাসীন দল বিএনপির সভাপতি নীতিন নবীন, একটা দলের সভাপতি, ভারত সরকারের কেউ না। বিষয়, তারেক রহমান বিজেপির সভাপতিকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাইতেছেন। এই চিঠিটা কে পৌঁছে দিল? হুমায়ুন কবির আর খলিলুর রহমান, মানে সরকারের লোক। চিঠি কার হাতে পৌঁছাইল? বিজেপির পররাষ্ট্র বিভাগের প্রধান বিজয় সোঠাওয়ালের হাতে। পরে নীতিন নবীনকে হস্তান্তর করবেন ওই চিঠিটা। এবং সোঠাওয়ালের পাশে ছিল শিশির বাজরিয়া। আমরা শিশির বাজরিয়া কে এটা আমরা দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। 15 বছর ধরে বিএনপি এবং আওয়ামী লীগের দুই দলের সাথে সম্পর্ক রাখছিল। এই বিষয়টা একটু ভালো করে বোঝা দরকার। কূটনীতিতে একটা স্ট্যান্ডার্ড কাঠামো আছে বিশ্বজুড়ে, সব দেশ মানে। প্রধানমন্ত্রী কথা বলবেন প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপতি কথা বলবেন রাষ্ট্রপতির সাথে, পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সমপদের সাথে সমপদ বরাবর হইতে হবে। স্ট্যাটাস, রাষ্ট্রের সাথে রাষ্ট্র, এটাকে বলে স্টেট টু স্টেট ডিপ্লোমেসি। 1961 সালে ভিয়েনা কনভেনশনের পর থেকে সব এই কাঠামো সব দেশ মানে, এটা মানাটাই রীতি। দল আর দলের সম্পর্ক আছে। বিএনপির সাথে বিজেপির সম্পর্ক থাকতে পারে, বিএনপির সাথে নেতা না হলে দলের সম্পর্ক থাকতে পারে, আছেও মনে হয়, সেটা আলাদা কথা। দলীয় সভাপতি অন্য দেশের দলীয় সভাপতিকে লিখবেন দলের পক্ষ থেকে, এটাও স্বাভাবিক। বিএনপির চেয়ারম্যান বিজেপির সভাপতিকে লিখতে পারে, তারেক রহমান অ্যাজ বিএনপির চেয়ারম্যান বিজেপির সভাপতিকে লিখতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই দুই চ্যানেল আলাদা করে থাকতে হবে, মিশাতে হয় না। কারণ দল ব্যক্তিগত প্রতিষ্ঠান, রাষ্ট্র জনগণের প্রতিষ্ঠান, দুইটার উদ্দেশ্য আলাদা। এখন তারেকের চিঠিতে কি হয়েছে দেখেন, এক চিঠিতে তিনি দুই পরিচয় একসাথে স্বাক্ষর করছেন, দলের চেয়ারম্যান এবং রাষ্ট্র প্রধানমন্ত্রী মিশ্রণ। এই চিঠির প্রাপক একজন দলীয় সভাপতি, সরকারি কেউ না। অর্থাৎ এক পক্ষ দল, এতটা এক পক্ষ দল এবং রাষ্ট্র, অন্য পক্ষ শুধু দল, এটাকে বলে অ্যাসিমেট্রি। চিঠি বহন করতেছে কে? একজন সরকারি উপদেষ্টা, সরকারি সফরে, সরকারি বিমানে, রাষ্ট্রের সময়, রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের মর্যাদা সবকিছু দলীয় সম্পর্কের সেবায়। এই ধরনের আচরণ বহুদলীয় গণতন্ত্রে কোথাও হয় না, কোথাও না। লেবার পার্টির নেতা ইউকের প্রধানমন্ত্রী হইলে তিনি ভারতের বিজেপি সভাপতিকে প্রধানমন্ত্রী হিসেবে চিঠি লেখেন না। লিখলে ব্রিটিশ সংসদে তুলকালাম হবে।
কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো যখন দলীয় তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ করছিলেন 2015 সালে, তখন কানাডিয়ান এনডিপি সরাসরি বলছিল তিনি কানাডিয়ান ডিপ্লোমেসিকে দলীয় স্বার্থের জন্য বিপন্ন করছেন। এটা তুলনা করেন, শেখ হাসিনা 2014 সালে মোদীকে অভিনন্দন জানাইছিলেন, বিজেপির সভাপতি রাজনাথ সিংকে বাংলাদেশ সরকারে আমন্ত্রণ জানাইছিলেন, কিন্তু হাসিনা সেই চিঠিতে নিজেকে কি হিসেবে লিখছিলেন? বলছিলেন অন বিহাফ অব বাংলাদেশ আওয়ামী লীগ অ্যান্ড মাই অন বিহাফ, মানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে সে করছিল। শুধু দলীয় পরিচয় না, প্রধানমন্ত্রী পরিচয় আলাদা রাখা হয়েছিল। তারেক সেই দূরত্ব রাখেনি, দুই পরিচয়কে একসাথে মিশাইছেন। হাসিনার চেয়ে এক ধাপ আগায় গেছেন ভারতের প্রেমের প্রশ্নে। এবার বলেন আমাদের বিরোধী দল এটা সংসদে প্রশ্ন তোলেনি কেন? তোলেনি। এবার আসি ফেলানি প্রশ্নে। বিবিসির সাথে সাক্ষাৎকারে তো অনেক বোমবাস্টিং কথা বলছিল, 2 মাসে বেশি সময় কাটে গেছে না। এই পুরো সময়কালে তারেক রহমান কতবার জনসমক্ষে ফেলানি শব্দটা উচ্চারণ করছে? একবারও না। এমনকি সীমান্ত হত্যা হইলেও সে কিছু বলে নাই, ফেলানির নাম মুখে আনেনি। যে ফেলানির নাম তার নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল, তার ইমেজ বিল্ডিং এর কেন্দ্রে ছিল, সে ক্ষমতা এসে আর উচ্চারণ করলো না। সীমান্ত হত্যা নিয়ে কোনো জনসমক্ষে বিবৃতি দিচ্ছেন না। বিএনপি নিজের পরিসংখ্যানে যে 24 জন বাংলাদেশি নিহত হয়েছে বলছিল, সেই 24টা পরিবারের জন্য প্রধানমন্ত্রী কোনো শোক বিবৃতি দিচ্ছে, তাদের সাথে দেখা করছে, কথা বলছে, তাদের কোনো খোঁজ খবর নিছে? নেয়নি। বিএসএফ এর হাতে পুশিন হওয়া 3399 জনের জন্য কোনো প্রতিবাদ নাই। তাদের জন্য কি করছে? নাই, কিচ্ছু নাই, সব চুপ। সেই মানুষ, একই মানুষ যে বলছিল আর একটা ফেলানি ঝুলতে দেখতে চাই না, তার কণ্ঠস্বর এখন কোথায়? কি এখন মুখটা বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন? আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? আর একটা প্রতিশ্রুতি ছিল তিস্তা জাতিসংঘে যাবে, এটাও তারেক রহমান নিজে বলছিল ফেব্রুয়ারি 2025-এ। শুধু তাই না, তিস্তা কথা বলছে খলিলুর রহমান। গঙ্গার পানি বন্টন চুক্তি 1996 সালে করছিল, 30 বছরের চুক্তি। এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর 2026-এ। 8 মাস পরে, এই ডিসেম্বরে গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে কোনো কথা বলছে? না, বলেনি। তিস্তা মাস্টার প্ল্যান নাকি করবে, ইন্ডিয়া বাগড়া দিছে, তিস্তা মাস্টার প্ল্যানের কথা বলছে? না, বলেনি। জাতিসংঘের কথা তুলছে? না, বলে। প্যানের ন্যায্য হিসার কথা বলছে? না, তোলেনি। যা যা তোলা সম্ভব ছিল কিছুই তোলা হইল না। আপনার হাতে 5টা তাস আছে, আপনি একটাও টেবিলে রাখলেন না। এর মানে 2টার একটা, হয় আপনি খেলতে জানেন না, না হয় আপনি খেলতে চাইতেছেন না। প্রথমটা অজ্ঞতা, দ্বিতীয়টা আজ্ঞাবহতা। ডিপ্লোম্যাটের বিশ্লেষণে একটা কথা বলছে যে এই যে গঙ্গার পানি চুক্তি, এইটা এজেন্ডার মধ্যেই ছিল না, আলোচনাতেই আনা হয়নি। তবে একটা জিনিস খুব দ্রুত হয়েছে। কোনটা? অসাধারণ দ্রুতভাবে হয়েছে। কি সেটা? ভিসা ভিসা ভিসা, ভারতীয় পর্যটন ভিসা। হাসিনা পতনের পর বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে গেছিল না? 25 সালের নির্বাচনের ঠিক আগে পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, নিরাপত্তার কারণ দেখায়। শপথের মাত্র 7 দিন পর 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করলো বাংলাদেশ দিকে। 7 দিন হিসাব মিলান, আদানি চুক্তি বাতিল, হোমওয়ার্ক দরকার, সীমান্ত হত্যা তদন্ত দরকার, আলোচনায় সমাধান, তিস্তায় জাতিসংঘ অনুপস্থিত, গঙ্গা চুক্তির নবায়নের চাপ, এগুলো অনুপস্থিত, ফেলানির নাম উচ্চারণ শূন্য, ভিসা 7 দিন। তাহলে বিএনপির কাছে কোনটা অগ্রাধিকার? জনগণের সাথে প্রতিশ্রুতি, তার স্লোগান, তার ন্যারেটিভ, নাকি দিল্লির কাছে দায়বদ্ধতা? ভিসা দিছে আবার রোগী নিবে, শপিং এ যাবে আমাদের লোকজন, কলকাতা আবার মুখরিত হবে বাংলাদেশের টাকা। এই তো হিসাব। 60 দিন মানে 2 মাস। এই 2 মাসের মধ্যে এত সব ঘটনা ঘটে গেছে। প্রত্যেকটা প্রতিশ্রুতি ভেঙে পড়ছে, প্রত্যেকটা স্লোগান উল্টায় গেছে, প্রত্যেকটা বাক্য মিথ্যা হয়ে গেছে। এটা স্বাভাবিক না। সরকার বদলাইতে সময় লাগে, পলিসি রিভার্সালের সময় লাগে, একটা ক্যাবিনেট সিদ্ধান্ত লাগে অনেক সময়, আন্তর্জাতিক চুক্তি রিনেগোশিয়েট করতে লাগে মাসের পর মাস, বছরের পর বছর। নীতিগত পরিবর্তন এত দ্রুত হয় না। এই 60 দিনের মধ্যে এই কাজগুলো হইলো কি করে? আর এটার একটাই উত্তর আছে, এটা নীতিগত পরিবর্তন না, এইটা প্রস্তুতির প্রকাশ, দীর্ঘ প্রস্তুতির প্রকাশ। এই প্রস্তুতিটা আগে থেকেই ছিল, শপথের পর শুধু প্রকাশ হয়েছে। কিভাবে? ইন্ডিয়ার একটা কৌশল আছে, সেই কৌশল দশকের পর দশক ধরে কাজ করছে। এই কৌশল বুঝতে হলে আপনাদের একজন মানুষের নাম জানতে হবে। নাম কি? শিশির বাজোরিয়া। কে শিশির বাজোরিয়া? কলকাতার ব্যবসায়ী, ইস্পাত ব্যবসার সাথে জড়িত। এই পর্যন্ত সাধারণ তথ্য, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হইতেছে শিশির বাজোরিয়া শুধু ব্যবসায়ী না, তিনি বিজেপির সদস্য, তাও সাধারণ সদস্য না, ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি এই সংগঠনের কোর কমিটির সদস্য। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি এটা কি? এটা বিজেপির সেই শাখা যা বিদেশে বিজেপির প্রভাব বিস্তার করে, বিদেশি সরকারগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে। এদের কাজ হইল বিজেপির হয়ে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি রক্ষা করা। এই শিশির বাজোরিয়া তিনি এমন একজন মানুষ যে বাংলাদেশের প্রধান 2 দলের শীর্ষ নেতৃত্বের সাথে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখছে, বিএনপির সাথেও আওয়ামী লীগের সাথেও, একসাথে 15-20 বছর ধরে। এটা আকস্মিক না, এটা কাকতালীয় না, এটা পরিকল্পিত কৌশল। কৌশলটা কি? ভারত কখনো একটা ঘোড়ার উপরে বাজি ধরে না, সামনে একটা সম্পর্ক রাখে, পিছনে অন্যটা।
কূটনীতির ভাষায় এই কৌশলকে বলে ফ্রন্ট চ্যানেল এবং ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, মানে সামনে পিছনে দুই দিক দিয়ে লাগায়। এজন্য 2024 হাসিনা যখন পড়লো ফ্রন্ট চ্যানেল বন্ধ হইলো, কিন্তু ভারতকে অসহায় হয়ে গেল না, ব্যাক চ্যানেল সেদিনই সামনে এসে নতুন ফ্রন্ট চ্যানেল হয়ে গেল। এটা শুধু থিওরি না, এটা আপনাকে দলিল সহ দেখাইতেছি। এই যে দিল্লি সফরে গেল খলিলুর রহমান না, তারা গেছে বিজেপির সদর দপ্তরে 11 অশোকা রোডে। বৈঠকে সারা কথা জানে যে আসছে কারা দুইজন, একজন বিজয় চৌঠাইলাল বিজেপির ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ইনচার্জ, আর একজন শিশির বাজরিয়া, সেই একই বাজরিয়া, আকস্মিক না, পরিকল্পনা। ভারত কখনো বিএনপির দরজা বন্ধ হইতে দেয়নি। দেখেন না আমির খসরু মাথা নিচু করে আছে অমিত শাহের সামনে, ওরা জানে একদিন এই দরজা কাজে লাগবে, সেই দিন আসছে। এবার আসেন খলিলুর রহমান আর অজিত দোভালের লম্বি কাহিনী। খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা ইস্যু নিয়ে এবং প্রায়োরিটি অ্যাফেয়ার্স, উপদেষ্টা পদমর্যাদা, কিন্তু পদটা মনে রাখেন, রোহিঙ্গা প্রশ্নে উপদেষ্টা। নিরাপত্তা সংক্রান্ত কোনো পদ না, জাতীয় নিরাপত্তা কাঠামোর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু একটাই বিষয় রোহিঙ্গা সমস্যা। এই পর্যন্ত ঠিক আছে। এবার আসল ঘটনা। 3 এপ্রিল 2025 ব্যাংককে সাংগ্রিলা হোটেলে গ্র্যান্ড বলরুমে বিমস্টেকের সম্মেলন হইতেছে। নৈশভোজ, 7 দেশের নেতারা উপস্থিত। বাংলাদেশের প্রফেসর ইউনূস আছে, মোদি আছে, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সবাই আছে। কিন্তু আমি আপনাদের আজকে একটা দেখাবো একটা ছবি যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা পেস উইং নিজেই প্রকাশ করছিল। এই যে এই ছবিটা দেখেন, ছবিতে দেখা যাচ্ছে এক টেবিলে বসে আছে দুইজন, একজন অজিত দোভাল আর একজন খলিলুর রহমান। খলিলুর রহমান সেই সময় বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার না, পররাষ্ট্রমন্ত্রীও না। তাহলে দোভালের সাথে তার কি খাম? দোভালের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, কি কথা বললেন এই কথাটা আন্দাজ করতে হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ম্যাগাজিনকে বিস্তারিত বলতে, তার কথা হইতেছে দোভাল খলিলুরের সাথে ফ্র্যাঙ্ক আলোচনা করছেন, ভারতের কাছে কি কি সম্পূর্ণ আনঅ্যাকসেপ্টেবল সে তালিকা তিনি সরাসরি দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনা করা। একজন রোহিঙ্গা প্রতিনিধির সাথে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কেন বসবেন? রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে, নাকি ভারতের রেড লাইন জানাইতে? আরো একটা বিষয় দোভাল তুলছেন, ইউনিসের চীন সফরের সময় একটা বিবৃতি, যেখানে ইউনুস বলছিলেন যে ভারতের উত্তর পূর্ব একটা ল্যান্ডলক অঞ্চল, যেটা চীনের বিনিয়োগে বাংলাদেশের মাধ্যমে উপকৃত হতে পারে। দোভাল এই বিবৃতি নিয়ে খলিলুরকে প্রশ্ন করে, খলিলুর ব্যাখ্যা দিয়েছেন, খলিলুর দোভাল সন্তুষ্ট হয়নি। একটা রাতের ডিনারে খলিলুর রহমান কি হয়ে গেলেন, একজন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ থেকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের চোখে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের নিরাপত্তা উদ্বেগ জবাবদিহিতার দায়িত্বে থাকা একজন সর্বোচ্চ পর্যায়ের ইন্টারলোকেটর। 3 এপ্রিল এই ডিনার হইল না, 9 এপ্রিল, মাত্র 6 দিন পরে বাংলাদেশ সরকার গেজেট নোটিফিকেশন দিয়ে খলিলুর রহমানকে সিকিউরিটি অ্যাডভাইজার বানাইল। এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা সিগন্যাল। দিল্লি সেই রাতে বুঝাইছিল এই মানুষটা আমাদের সাথে কথা বলতে পারে। কোন সুস্থ রাষ্ট্রে এভাবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাছাই করা হয় না। একটা দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি সর্বোচ্চ গোপন সামরিক তথ্য জানেন, সামরিক বাহিনীর সাথে সমন্বয় করবেন, গোয়েন্দা সংস্থার তদারকি করবেন, তার নিয়োগের ভিত্তি হয় দেশের ভিতরের বিবেচনা। ভারতের এনএসএ টেবিলে ফ্র্যাঙ্ক ডিসকাশনের 5 দিন পরে না। এরপরে খলিলুর রহমান কি করলেন, তার প্রথম কয়েকটা বিদেশি সফর কোথায় গেলেন দেখেন, 5 মাসের মধ্যে 4 বার। একটা জায়গায় দোহা, কাতারের রাজধানী, 26 মে, 26 জুলাই, 28 আগস্ট, 25 নভেম্বর, 4 বার 5 মাসে একই ফ্লাইটে বারবার। দোহা কেন বারবার? কাতার বাংলাদেশের কোনো স্ট্র্যাটেজিক পার্টনার না, বাণিজ্যিক অংশীদারিত্ব সীমিত, সীমান্ত বিরোধ নাই, সামরিক চুক্তি নাই, বড় বিনিয়োগ নাই। দোহাতে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি? সহজ উত্তর, দোহাতে অন্য কেউ ছিল। দোহাতে আছে আমেরিকার আল উদেইদ এয়ারবেস, বিশ্বের বৃহত্তম সামরিক স্থাপনাগুলোর একটা। আমেরিকার সেন্টকম, মধ্যপ্রাচ্যের সামরিক অপারেশনের নিয়ন্ত্রণ করে যে কমান্ড, সেটার ফরওয়ার্ড হেডকোয়ার্টার এখানে। এই সফরে মাসগুলোতে ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন দোহায় ছিলেন। বাংলাদেশের নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে রিপোর্ট করছেন, খলিলুর, জ্যাকবসন এবং সেন্টকমের কর্মকর্তাদের সমন্বয়ে বৈঠক হয়েছে। আমেরিকার সাথে কি আলাপ? আলাপ একটাই। আমি বারবার বলছি, হাসিনার আমলে ফ্রন্ট সিটে ভারত আর তারে সাপোর্ট দিছে আমেরিকা, ইউনিসের আমলে আমেরিকা ফ্রন্ট সিটে আর ভারত থেকে আসে সাপোর্ট। তাই খলিলুর রহমানকে বারবার দোহায় যাইতে হয়। এরপর দোভাল নিজে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানাইলেন কলম্বো সিকিউরিটি কনফারেন্স, 7ম এনএসএ পর্যায়ের বৈঠক দিল্লিতে। তো 20 নভেম্বর ঠিক হইলো, তিনি যাবেন 19 নভেম্বর, কিন্তু গেলেন 18 নভেম্বর, একদিন আগে সন্ধ্যায়। একদিন আগে কেন কেউ পরিষ্কার করে বলেননি, আনুষ্ঠানিক ব্যাখ্যা নেই। এটা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছিল। একদিন আগেটা গুরুত্বপূর্ণ। একদিন আগে যাওয়ার অর্থ কি? অর্থ আনুষ্ঠানিক মাল্টিল্যাটারাল বৈঠকের আগে আলাদা প্রাইভেট সময়, দোভালের সাথে, জয়শঙ্করের সাথে, অথবা অন্য কারোর সাথে, আমরা তো জানি না, যে সময়ের কোনো রেকর্ড থাকবে না। এই সময়টা আরো ক্রিটিক্যাল হয়ে ওঠে আরেকটা কারণে। এই বৈঠকের ঠিক 48 ঘন্টা আগে 17 নভেম্বর হাসিনাকে মৃত্যুদণ্ড দিছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা তখন দিল্লিতে আশ্রিত, ভারত তাকে রক্ষা করতেছে, প্রত্যাবর্তন অনুরোধ উপেক্ষা করছে। এই বিস্ফোরণ মুহূর্তে যখন ঢাকার সাথে দিল্লির সম্পর্ক 2 দশকের সবচেয়ে তিক্ত অবস্থানে, তখন দোভাল ডাকলেন
খলিলুর গেলেন, দুই এনএসএ একসাথে দীর্ঘ আলোচনায় বসলেন। বৈঠক শেষে খলিলুর কি করলেন? দোভালকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ দিলেন, নিজে দিলেন। যে দেশের ট্রাইব্যুনাল 48 ঘন্টা আগে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডাদেশ দিছে, সেই দেশের এনএসএ সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির প্রোটেক্টরকে নিজ দেশে আমন্ত্রণ জানাইতেছেন। শুধু আমন্ত্রণ না, দেশের সম্মানের নামে আমন্ত্রণ। এই আমন্ত্রণ কার পক্ষ থেকে? জনগণের পক্ষ থেকে, যে জনগণ জুলাই অভ্যুত্থানে হাসিনার বিরুদ্ধে রাস্তায় জীবন দিছে। অনেকে বলে প্রফেসর ইউনূস নাকি জুলাই অন্তঃপ্রাণ। জুলাই অন্তঃপ্রাণ। দেখেন, যে জনগণ দিল্লি না ঢাকা বলে স্লোগান দিছিল, সেই জনগণের পক্ষ থেকে খলিলুর রহমান প্রফেসর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণ জনগণের পক্ষ থেকে না, এই আমন্ত্রণ সেই বন্দোবস্তের পক্ষ থেকে, কাঠামোর পক্ষ থেকে। যে কাঠামোর কথা আমি এপিসোডের শুরু থেকে বলে আসতেছি, যে কাঠামো হাসিনার সাথে টিকে থাকতো, ইউনূসের সাথে টিকছে, তারেকের সাথেও টিকবে। ইউনূস সরকারের 18 মাসের পুরো আমল, এটাই সবচেয়ে উচ্চ পর্যায়ের ভারত সম্পৃক্ততা। একজন মানুষের মাধ্যমে, খলিলুর রহমানের মাধ্যমে, যিনি ব্যাংকক থেকে, দোহা থেকে, দিল্লি থেকে এক সুতায় গাঁথা এক মালা, আর সেই মালার শেষ প্রান্ত কোথায় গিয়ে টেকছে সেটা আমরা সবাই দেখছি। 17 ফেব্রুয়ারি 2026 সে একই খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী। সরকার বদলাইছে, কাঠামো বদলায়নি, মুখ বদলাইছে, মানুষ একটাই রয়ে গেছে। এবার আর একটা চমকপ্রদ ঘটনা। এপ্রিল 2026 খলিলুর রহমান গেছে ইন্ডিয়ায়, প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার প্রোটোকল অনুযায়ী এই সফরে প্রথম বৈঠক হওয়ার কথা ছিল কার সাথে? জয়শঙ্করের সাথে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তার কাউন্টার পার্ট। কিন্তু খলিলুর সাহেব প্রোটোকল ভাঙলেন। দিল্লিতে পৌঁছে তার প্রথম বৈঠক কোথায় হলো? অজিত দোভালের দপ্তরে। জয়শঙ্করের সাথে বৈঠক হলো পরের দিন। জয়শঙ্করের সাথে বৈঠক হলো পরের দিন। অস্বাভাবিক ঘটনা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে। পররাষ্ট্রমন্ত্রী যে প্রথমে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে বৈঠক করেন না, সবসময় কাউন্টার পার্টের সাথে বৈঠক করেন। এটাই কনভেনশন, এটাই ভদ্রতা। কিন্তু খলিলুর রহমান কনভেনশন ভাঙলেন। কেন ভাঙলেন? কারণ সম্পর্কটা আনুষ্ঠানিক পদের না, সম্পর্কটা ব্যক্তিগত চ্যানেলের। যে সম্পর্ক 4 এপ্রিল 2025 ব্যাংকক থেকে শুরু হয়েছিল, সরকার বদলাইছে, পদ বদলাইছে, ব্যক্তি থাকছে। দিল্লির দিকে তাকায় থাকা চ্যানেল অটুট। এবার আমি আপনাদের 3টা তারিখ দেব। এই 3টা তারিখের পাশাপাশি রাখলে একটা প্যাটার্ন তৈরি হবে। সে প্যাটার্নের একটা নাম আছে, নামটা আমি তারিখ দেখানোর পরে বলবো। প্রথম তারিখ 26 ডিসেম্বর, তারেক রহমান ওই দিন 17 বছর পর ঢাকায় ফিরলেন। 27 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং। মুখপাত্র রণবীর জয়সওয়াল একজন সাংবাদিককে প্রশ্ন করেন, তারেক রহমান ফিরছেন, ভারতের প্রতিক্রিয়া কি? জয়সওয়াল বললেন, ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সমর্থন করে। বিএনপি নেতার লন্ডন থেকে ফেরা এই প্রেক্ষাপটে দেখা উচিত। ভারত কিন্তু যে কোনো প্রার্থী বলেনি, ভারত সব দল বলেনি, ভারত বলছে বিএনপি নেতার ফেরা। একজন নির্দিষ্ট প্রার্থীর নাম উল্লেখ নির্বাচনের 48 দিন আগে। এটা ছিল ভারতের প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। দ্বিতীয় তারিখ 31 ডিসেম্বর 2025, তারেকের ফেরার 5 দিন পর খালেদা জিয়ার জানাজা। জয়শঙ্কর আসলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে জয়শঙ্কর খালেদা জিয়ার কফিনে ফুল দিলেন। তারপর তারেক রহমানের সাথে আলাদা বৈঠক। সেই বৈঠকে জয়শঙ্কর তারেকের হাতে একটা চিঠি দিলেন, তুলে দিলেন। সাথে সেই খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী না। অবাক ব্যাপার না? এখানে তো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবের থাকার কথা। চিঠিটা কার? মোদির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত সই করা একটা চিঠি তারেক রহমানের উদ্দেশ্যে। চিঠিতে কি লেখা ছিল? লিখলেন, খালেদা যে আইডিয়াল, সেই আইডিয়াল তারেক রহমানের নেতৃত্বে আগায় যাবে। এই আইডিয়াল ভারত বাংলাদেশের মধ্যে ডিপ হিস্টোরিক পার্টনারশিপের গাইডিং লাইট হিসেবে কাজ করবে। গাইডিং লাইট, যে খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় জেলে রাখার পরে কিছুই বলে নাই ইন্ডিয়া, সে এখন গাইডিং লাইট হয়ে গেছে। আপনাকে যদি কেউ বলে আপনি আমার গাইডিং লাইট হবেন, আপনার নেতৃত্ব তাহলে মেনে নিতেছে, তারা আপনাকে অনুসরণ করবে। এই শব্দটা কূটনৈতিক ভাষায় বিরল। মোদী এই শব্দ ব্যবহার করলেন তারেক রহমানের উদ্দেশ্যে নির্বাচনের 43 দিন আগে, ব্যক্তিগত চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীর হাতে। তৃতীয় তারিখ 10 জানুয়ারি 2026, আরো 10 দিন পরে গুলশানে বিএনপি অফিসে 5টার দিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আসলেন। যথারীতি নিয়মিত বৈঠক। কতক্ষণ চলল বৈঠক? 40 মিনিট, অল্প সময় না, গুরুত্বপূর্ণ আলাপ। বৈঠকের পর ভার্মা চলে গেলেন। হুমায়ুন কবির ব্রিফিং দিচ্ছেন, বলতেছেন মোদী তার নবনির্বাচিত বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানাইছেন। তিনি তখন বিএনপি চেয়ারম্যান হয়েছেন। তিনি এক্সপেক্ট করতেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে পুনর্নির্মিত হবে। লক্ষ্য করেন, হুমায়ুন কবির আশা বা চাওয়া বলেনি, ইংরেজিতে বলছে এক্সপেকটেশন, প্রত্যাশা। আশা আর প্রত্যাশা এক অর্থ না। প্রত্যাশা মানে প্রায় দাবি, উই এক্সপেক্ট দিস টু হ্যাপেন। একজন বিদেশি প্রধানমন্ত্রী এক্সপেকটেশন প্রকাশ করতেছে বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে পুনর্নির্মিত হবে নির্বাচনের 33 দিন আগে। ভোটের বাক্স তখন খুলেই নাই, ইসি প্রার্থী তালিকা চূড়ান্ত করে নাই। কূটনীতিতে একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে, যখন একটা দেশ অন্য দেশের নির্বাচন নিয়ে কথা বলে তখন তারা বলে আমরা যে কোনো নির্বাচিত সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। এটা হলো রেখা, রেড লাইন। এই রেখা অতিক্রম করা যায় না, কারণ এর বেশি করলে সেটা অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ হয়ে যায়, সার্বভৌমত্বের লঙ্ঘন হয়ে যায়। মোদী এই রেখা অতিক্রম করছেন 3 বার। প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে, তারপরে ব্যক্তিগত চিঠিতে, তারপরে হাই কমিশনের মাধ্যমে। কূটনীতির ভাষায় এটা একটা নাম আছে, এটা হচ্ছে প্রি লেজিটিমাইজেশন, মানে পূর্ব বৈধতা। ভোট শুরু হওয়ার আগেই
একটা নির্দিষ্ট একজন প্রার্থীকে বৈধ, কাঙ্ক্ষিত এবং গ্রহণযোগ্য ঘোষণা করা, যাতে জনগণের হাত থেকে বিকল্পের ধারণাটাই সরায় দেওয়া যায়। ভোটে ভারতের ভূমিকাটাই ছিল এটা। ভারতের কাজ ছিল 1 নম্বর তার সফট পাওয়ারকে কাজে লাগানো। বাঙ্গু, সুশীল, এলিট সবাই, ইন্ডিয়ার লেসপেন্সার যারা, তারা বিএনপির পক্ষে মাঠে নামেছিল। ফন্দের আলো, দিল্লি স্টার, সব মিডিয়া গেল তাদের পক্ষে। 2 নম্বর ফলাফল নিজের পক্ষে আনা, নিজের প্রয়োজনীয় ফলাফল হিসেবে সাজানো। এটা নিশ্চিত করা যে যে দল ক্ষমতায় আসবে সেই দল আগে থেকেই দিল্লির ভাষা বুঝে নেবে, আগে থেকে দিল্লির প্রত্যাশা মেনে নেবে। সেটা তারা করছে, ভোটের বাক্স খোলার অনেক আগেই করছে, 3 বার বার্তা পাঠায়। এইবার সংক্ষেপে একটু হুমায়ুন কবিরকে বলে নি। হুমায়ুন কবির সম্পর্কে অনেকেই জানে না। কে হুমায়ুন কবির? হুমায়ুন কবিরের প্রথম দল কোনটা ছিল জানেন? বিএনপি না, ব্রিটিশ লেবার পার্টি, ব্রিটিশের সরকারি দল। লেবার পার্টির বেন্থাল গ্রিন এবং বাউথ কনস্টিটিউয়েন্সির সেক্রেটারি ছিলেন। এটা পূর্ব লন্ডনের একটা বাংলাদেশি অধ্যুষিত কনস্টিটিউয়েন্সি। 2008 সালে তিনি লেবার পার্টি ছেড়ে যোগ দিলেন বিএনপিতে। লন্ডন বিএনপির কাজ শুরু করলেন। কিন্তু বিএনপির হয়ে যখন কাজ করতেছে তখন কবির সাহেব চাকরি করলেন কোথায় জানেন না? না, ইউকে ক্যাবিনেট অফিস। ইউকে ক্যাবিনেট অফিস কি জিনিস জানেন? এটা ব্রিটিশ সরকারের একদম কেন্দ্র, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বসেন। সেখানে সব মন্ত্রণালয়ের মধ্যে নীতি সমন্বয় হয়, সেখানে ইন্টেলিজেন্স ব্রিফিং আসে, সেখানে বিদেশ নীতির স্ট্র্যাটেজিক পরিকল্পনা হয়। 10 ডাউনিং স্ট্রিটের ঠিক পাশেই এখানে চাকরি করছে সে। কার আমলে? প্রথমে বরিস জনসনের আমলে, তারপরে ঋষি সোনাকের আমলে, 2 ব্রিটিশ প্রধানমন্ত্রী আমলে, কনজারভেটিভ পার্টির আমলে। এই সময়টা ইউকে বিদেশ নীতির কেন্দ্রে কি ছিল জানেন? দেখেন বরিস জনসনের ঘোষণা দেখলেই বুঝবেন, ঘোষণা দেখলেই বুঝবেন কেন্দ্রে কি ছিল। ইন্ডিয়া ইউকে লিভিং ব্রিজ, রোড ম্যাপ 2030, মোদি জনসন বন্ধুত্ব। ঋষি সোনাক নিজে হিন্দু, ইনফোসিসের জামাই, মোদির সাথে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চুক্তি করছিল। এই সময় ব্রিটিশ ভারত সম্পর্ক ছিল সর্বকালের সবচেয়ে উষ্ণ, এবং সেই সম্পর্কে কেন্দ্রে ছিল ইউকে ক্যাবিনেট অফিস। সেখানে হুমায়ুন কবির চাকরি করছে। তো হুমায়ুন কবির কার মাল? হ্যাঁ, সে এমন কাঠামোর ভিতরে কাজ করছে, ব্রিটিশ কাঠামোর ভিতরে, যেমন ব্রিটিশ পররাষ্ট্রনীতি ভারত কেন্দ্রিক। মিলে এবার সব এপিসোড বড় হয়ে যেতেছে, কিন্তু এগুলো না বললে হবে না। সবগুলো একসাথে না বললে বুঝতে পারবেন না কোনটার সাথে কি রিলেশন। এরপরে একটা ঘটনা একটু বলতেই হবে, আসেন সেটা একটু বলি। বিজেপি নেতারা কবিরকে একটা বই উপহার দিচ্ছেন। বইয়ের নাম হইতেছে হোয়াই ভারত ম্যাটার্স। এই বইয়ের লেখককে জয়শঙ্কর। এটা কোনো নিউট্রাল উপহার না, এটা একটা ইডিওলজিক্যাল প্রিমিয়ার। বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি নির্ধারকদের হাতে তুলে দেওয়া হইতেছে ভারতের বিশ্ব দৃষ্টি কিভাবে চিন্তা করতে হবে সেটা। এটার গাইড বুক। এখানে বলছে ভারত মানে ইন্ডিয়া না, ভারত মানে একটা সভ্যতা, একটা সিভিলাইজেশন প্রজেক্ট, এবং সেই সভ্যতার অংশ বাংলাদেশ। আমাদের উচিত সেই সভ্যতাকে গ্রহণ করা। নতুন ছাত্রদের জন্য টেক্সট বুক, যে টেক্সট বুক আওয়ামী লীগও পড়ছে, মানছে। একই বৈঠকে বিজেপি নেতারা আর একটা বিষয় উঠাইছেন। তারা বললেন অতীতে বিএনপি সরকারের আমলে ভারত বিরোধী ইনসার্জেন্ট অ্যাক্টিভিটি চলছিল বাংলাদেশ থেকে, এটা ভারতের অভিযোগ। সেই অভিযোগ ভারতের কাছে এখনো আছে। কথাটার মানে কি? এটা একটা সাধারণ স্মৃতিচারণ না, এটা একটা সূক্ষ্ম রিমাইন্ডার। মোটামুটি বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায়, তোমাদের পুরনো ফাইল আমাদের কাছে আছে, সঠিকভাবে চললে সেই ফাইল বন্ধ থাকবে, ভুল করলে ফাইল আবার খুলে যাবে। বুঝছাও? বুঝছাও? এটা চাপ, নরম ভাষা কিন্তু পরিষ্কার চাপ। তাদের টেক্সট বুক গ্রহণ করা হইলো, রিমাইন্ডার শোনা হইলো, বৈঠক শেষ হইলো। এই ধরনের বৈঠকের একটা কূটনীতি ভাষার নাম আছে ওরিয়েন্টেশন সেশন। নতুন ছাত্রদের প্রথম দিনের ক্লাস। এখানে বলে দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম কি, কি করতে হবে, কি করা যাবে না, কোন বইটা পড়তে হবে। হ্যাঁ, বুঝছাও? এই যে মিলন সাহেব, মিলন ভাইয়ের মতো আর কি। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। কি গো? এই তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিক মতো করো তো? করতে হবে, নকল আর হবে না। সার্বভৌম রাষ্ট্রের কূটনীতিতে এই ধরনের দৃশ্য বিরল। বিরল কারণ স্বাধীন দেশে পররাষ্ট্রনীতি নির্ধারকরা বিদেশে যায় ওরিয়েন্টেশন নিতে যায় না, তারা ইকুয়াল হিসাবে যায়। কিন্তু কবির খলিলুর গেছে অংশ নিলে। এবার আমি আপনাদেরকে 2টা ঘটনা পাশাপাশি দেখাবো, একদিকে চীন, অন্যদিকে ইন্ডিয়া। একই সময় একই সরকার একই ইস্যু নিয়ে 2 দেশের সাথে বাংলাদেশ কিভাবে আচরণ করলো সেটা দেখলে অনেক কিছু বোঝা যাবে। 9 মার্চ 2026 চীনের রাষ্ট্রদূত গেলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। নিজে থেকে কেউ ডাকেনি, নিজেই আসছেন। এই বৈঠকে বললেন চীন বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানে সহযোগিতা করতে চায়। চীন জ্বালানি সরবরাহে আগ্রহী, একসাথে কাজ করতে চায়। চীন এদের থেকে প্রস্তাব দিতেছে, জ্বালানি সহযোগিতার অফার দিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে কিছু জিজ্ঞেস করা হয়নি, কিন্তু চীন নিজে থেকে আগে আসছে। বিএনপির তরফ থেকে কোনো সাড়া নাই, কোনো কমিটি নাই, কোনো ফলো আপ নাই, কোনো মিটিং নাই। চীন প্রস্তাব দিল, বাংলাদেশ গ্রহণ করলো না। একই দিনে 9 মার্চ 2026 যেদিন চীনের রাষ্ট্রদূত অর্থমন্ত্রীকে জ্বালানির প্রস্তাব দিতেছে, একই দিনে প্রণয় ভার্মা জ্বালানি মন্ত্রী টুকুর সাথে বৈঠক করতেছে। এখানে ভারত বাংলাদেশকে প্রস্তাব দিতেছে না, বাংলাদেশ ভারতকে প্রস্তাব দিতেছে। বাংলাদেশ নিজে থেকে বলতেছে আপনাদের নুমালীগড় পাইপলাইন থেকে আরো ডিজেল দেন।
চলতি বছরে 5,000 টন আসছে, আমরা চাই মাসে 20,000 টন। একদিকে যে নিজে জ্বালানি প্রস্তাব দিতেছে, অর্থমন্ত্রীর দরজায় হাজির, বাংলাদেশ সাড়া দিতেছে না। অন্যদিকে বাংলাদেশ ভারতের কাছ থেকে নিজে থেকে গেছে, নিজে থেকে আবেদন করতেছে, নিজে থেকে ভারতের কাছে ভিক্ষা চাইতেছে। জ্বালানি প্রশ্নে নিজে থেকে প্রস্তাব দিছে চীন, বাংলাদেশ ফিরাই দিছে। আর ভারত, বাংলাদেশ তাদের দরজায় ভিক্ষায় থালা নিয়ে দাঁড়ায় আছে। দেখলেন তো, সব হিসাব মিলছে এক জায়গায়। তারেক রহমান অনেক আগে থেকে ইন্ডিয়ার সাথে একটা ব্যাক চ্যানেল মেনটেন করতেছে, আর সেই ইন্ডিয়ার সাথে একটা সিস্টেম করে ক্ষমতা এসেছে। জুলাই 2024 ছিল আমাদের জীবনের একটা মাহেন্দ্রক্ষণ। আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নামছে, বুকে গুলি খাইছে। আবু সাইদ দাঁড়াইছিল বুকসিতায়, মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছে। শত শত পরিবারের সন্তান আর ফিরে আসেনি, অনেকে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অঙ্গ হারাইছে। তারা সবাই একটা স্বপ্ন নিয়ে জীবন দিছিল। কি স্বপ্ন? বাংলাদেশকে বদলায় দেওয়ার স্বপ্ন, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশকে আর মাথা নত করে চলতে হবে না, স্বাধীন বাংলাদেশ। আমরা বলছিলাম আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ, যেখানে জনগণ প্রভু, যেখানে বিদেশি শক্তি কাউকে হাতের পুতুল বানাইতে পারবে না। বাংলাদেশ সরকার বদলাইছে, কাঠামো বদলায় নেই, বন্দোবস্ত বদলায় নেই। হাসিনার মডেলটা ছিল জোর করে ভারত পন্থা দিয়ে রাষ্ট্র চালানো। এই মডেল 2024 সালে ভেঙে পড়ছে। কিন্তু ভারতের চাহিদা বদলায়নি। তার চাহিদা ট্রানজিট, তার চাহিদা করিডোর, তার চাহিদা এনার্জি, তার চাহিদা ভারতের জ্বালানির বাজার হিসেবে বাংলাদেশকে পাওয়া, ভারতীয় পণ্যের বাজার হিসেবে বাংলাদেশকে পাওয়া। তার চাহিদা 7 সিস্টারের সিকিউরিটি, তার চাহিদা আদানির কন্ট্রাক্ট, আর্থিক স্বার্থ, হাসিনার সুরক্ষা যাতে তার সাজানো হয়, সীমান্তকে যেভাবে খুশি ম্যানেজ করা, ভারত যেভাবে পারে সেভাবে যেন চলতে পারে, বাংলাদেশ যেন ভারতের বাজার হইতে থাকে। এই চাহিদাগুলো বদলায়নি। তাহলে ভারতের জন্য একটা নতুন ইনস্ট্রুমেন্ট দরকার ছিল, এমন একজন শাসক দরকার ছিল যাকে জনগণের রায় বৈধ বলে মনে হয়, যাকে হাসিনার মতো স্বৈর শাসক বলে মনে না হয়, যিনি গণতান্ত্রিক পথে আসবেন, ভোট দিয়ে আসবেন, কিন্তু যিনি এই কাজগুলা করবেন যেগুলো হাসিনা করতেন। সেই ইনস্ট্রুমেন্টই তারেক রহমান। তারেক রহমান মানে জোর না খাটানো হাসিনা। আওয়ামী লীগ বিএনপির পথ আলাদা হইতে পারে, সম্পূর্ণ আলাদা হইতে পারে, কিন্তু তার ডেস্টিনেশন, লক্ষ্য এক। জনগণ হাসিনাকে নামাইছে, কাঠামো বদলায়নি, বন্দোবস্ত বদলায়নি, আজাদি আসেনি, মুখ বদলাইছে, হাত বদলায়নি। এবং এই পুরা পরিক্রমায় একটা কণ্ঠস্বর অনুপস্থিত, বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর, ফেলানির কণ্ঠস্বর, জুলাই 24-এর শহীদদের কণ্ঠস্বর। তাহলে আমাদের মুক্তি কোথায়? এই প্রশ্নের উত্তর আজ আমাদের কাছে নাই, কিন্তু আমি জানি এই প্রশ্ন করতে হবে বারবার, জোরে জোরে, প্রকাশ্যে, যতদিন না উত্তর আসে। কারণ এই প্রশ্ন না করলে এই বন্দোবস্ত কখনো ভাঙবে না, এই প্রশ্ন না করলে মুক্তি কখনো আসবে না। জুলাই 2024 শেষ লড়াই ছিল না, জুলাই 2024 ছিল প্রথম লড়াই। আমরা এখনো সেই লড়াইয়ের মধ্যেই আছি। জুলাই জিন্দা আছে। বাংলাদেশে এভাবেই আবার নেমে আসবে বর্ষা বিপ্লবের রুহানি প্লাবন। সেই অনাগত সময়ের জন্য তৈরি হন, সে আজাদির জন্য তৈরি হন। ইনকিলাব জিন্দাবাদ।